আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার নেতৃত্বে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, অংশ নেবেন রাজনৈতিক দলের নেতারা। দ্রুতই চূড়ান্ত সনদ জমা দেওয়া হবে সরকারের কাছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় মনে করে সিপিডি। রাজনীতির গুণগত পরিবর্তন চান বিশিষ্টজনরা। গণতান্ত্রিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের। গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বিচার বিভাগের জন্য মাইল ফলক। ট্রাইব্যুনালে জবানবন্দি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ সরকারের। সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন। একীভূত হল সংকটাপন্ন 5টি ইসলামী ব্যাংক। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। বিএনপির সাথে বৈঠকে নতুন রাষ্ট্রদূত। বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান আমির খসরুর। এবং শাপলা ছাড়া নির্বাচনে না যাবার হুমকি এনসিপির। আগামী নির্বাচনে গণতন্ত্র মঞ্চের 140 আসনে প্রার্থী ঘোষণা। বগুড়া 2-এ মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6-এ লড়বেন সাকি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী 15 অক্টোবর সই হবে জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5টি বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয়। বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ ও চূড়ান্ত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া কাঠামোগত সংস্কার ফলপ্রসূ হবে না বলে মনে করে তারা। সিপিডি আয়োজিত সেমিনারে দ্বিকক্ষ সংসদ ও পিআর নিয়ে মিশ্র মতামত দেন রাজনৈতিক দলের নেতারা। এতে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন ও সংসদীয় ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস দেন। তরিক ইসলামের রিপোর্ট। প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষ সংখ্যাগরিষ্ঠদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে কিনা এ নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে লিখিত বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক গুলাম মোয়াজ্জেম দ্বিকক্ষ পার্লামেন্ট নয় বরং সংসদীয় ব্যবস্থা শক্তিশালী ও কমিশন গঠনের সুপারিশ করেন। যেহেতু এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে জটিলতা এবং একই সাথে আমরা এই সিস্টেমের সীমাবদ্ধতা, হয়তো ইতিবাচক দিক রয়েছে কিন্তু সীমাবদ্ধতার জায়গাগুলোও আমরা বুঝতে পারছি। সুতরাং আমাদের প্রস্তুতির জায়গা বিবেচনা করলে আমরা মনে করি যে এই পর্যায়ে আসলে আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়নি। সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন রাজনৈতিক দলের নেতারা। এই যে বাংলাদেশে স্বৈরশাসন চলে আসা, ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়া, এই সবকিছু এটাকে ভ্যালিডেটেড করা হতো সাংবিধানিক একটা সংশোধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে। আমরা যে নিম্নকক্ষ যেটা এখন আছে আরো কিভাবে শক্তিশালী করতে পারি। এই সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতার কথা জানান। European Union stands ready to continue partnering with Bangladesh, with civil society, with government and with parliament and the political parties to help you taking forward your important work. সংলাপের নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সভাপতি বদিউল আলম মজুমদার জানান, পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতেই উচ্চকক্ষ গঠনের প্রস্তাব এসেছে। ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। আমাদের চেকস এন্ড ব্যালেন্স সৃষ্টি করতে হবে, কিন্তু আমাদের কালচার চেঞ্জ না হলে, আমাদের আরো কিছু পরিবর্তন না আসলে আমরা সেই যা অতীতে ছিল তাই আমরা পাবো। শুধু কাঠামোগত নয়, রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া জবাবদিহিতামূলক গণতান্ত্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
কমিশনে কাজ করেছে। গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিচার বিভাগের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাজধানীর চাঁখারপুলে 6 জনকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের 19তম সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন তিনি। জানান, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম নির্মমতা উপেক্ষা করেই 24 জুলাইয়ে দুর্বার গণ আন্দোলন চালিয়ে যায় আপামর ছাত্র জনতা। ওই সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। জবানবন্দিতে জানান জুলাই আন্দোলনের নানা তথ্য। কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট, আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতকদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে পলাতক অবস্থায় আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বিচার বিভাগের জন্য মাইলফলক। অবিলম্বে পরোয়ানা কার্যকর করার দাবি জানান আসিফ মাহমুদ। সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কখনোই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় জানান জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। বলেন, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা হলে প্রয়োজনে আবার লড়াইয়ে নামবে জনগণ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে নিপীড়নমূলকভাবে দণ্ডিতদের অব্যাহতি বা খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে মওকুফ হবে দণ্ডিতদের শাস্তি। একই সাথে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুমোদন দেওয়া হয়। এছাড়া সংকটাপন্ন 5 ইসলামিক ব্যাংকে একীভূত বা মার্জ করে একটি ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে গোপনীয়তা, বিশ্বস্ততা এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সুরক্ষিত করা ও দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুমোদন দেওয়া হয়। ব্যক্তি নাগরিকের যে ডেটা, সেই ডেটার স্বত্বাধিকারী হবে ব্যক্তির সম্মতি সাপেক্ষে প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় কিংবা প্রক্রিয়াজাতকরণ করতে পারবে। পাশাপাশি প্রতিষ্ঠান কিভাবে আরেক প্রতিষ্ঠানকে ডেটা দিবে এবং ওই প্রতিষ্ঠান কিভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরে ডেটা নিয়ে ব্যবহার করবে সেই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা এই আইনের মাধ্যমে চলে এসেছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ডিজিটাল ইকোনমিতে এআই এর সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগ নিচ্ছে সরকার। ইন্টারঅপারেবিলিটি এবং সেন্ট্রাল ডেটা গভর্নেন্সের মাধ্যমে আমরা এআইকে সর্বোচ্চ ব্যবহার করব। অর্থাৎ বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে এআই ব্যবহারের একটা ফাউন্ডেশন আজকে শুরু হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন করে আওয়ামী লীগ আমলে ডিজিটাল সিকিউরিটি আইনে নিপীড়নমূলকভাবে শাস্তিপ্রাপ্তদের অব্যাহতি দেওয়ার কথাও জানান তিনি। 2018 সালের নিপীড়নমূলক আইনে যেই তদন্তগুলো ইতিমধ্যেই জমা হয়ে গেছে বা যেই মামলাগুলোর ডিজিটাল সিকিউরিটি, যে কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে
তাদেরকেও অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। এদিন সংকটাপন্ন 5 ইসলামী ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে, সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি। এই মার্জার প্রক্রিয়ার প্রস্তাবিত নতুন ব্যাংকের মধ্যে হস্তান্তরকারী 5টি ব্যাংকের সমুদয় সম্পদ ও দায় সহ একীভূত হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাজারের ব্যাংকগুলো শেয়ার ইস্যু। বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতে একথা জানান দেশটির নতুন রাষ্ট্রদূত ডক্টর রুডগার লোটস। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার এলে জার্মান ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এ সময় দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন মির্জা ফখরুল। পরে ব্রিফিংয়ে নতুন বাংলাদেশে বাধা বিপত্তির রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুদিগার লোটস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে আসেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে এই বৈঠক নিয়ে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জার্মানির রাষ্ট্রদূত জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। 1 কোটি চাকরি যদি করাতে হয়, আমাদের যদি আমাদের সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে। বর্তমান যে ট্রেড আছে এটার আরো আমরা কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ বাংলাদেশে, জার্মান বিনিয়োগ। এ সময় বাধা বিপত্তির রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটি দলের অধিকার আছে, আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেসব ইস্যুতে মতানৈক্য হয়েছে তা নির্বাচিত সরকার এসে সমাধান করবে। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এর বাইরে কোনো আলোচনা নেই। আগামী নির্বাচনে প্রার্থী বাছাই সহ যে কোনো বিষয়ে বিএনপি জনগণের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শাপলার প্রতীক ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের হুঁশিয়ারিও দিয়েছে দলটি। বিকেলে ইসি ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সব কথা বলেন। শাপলার প্রতীক না পেলে ইসির তালিকা থেকে ধানের শীষ, সোনালী আঁশ, তারকা ও দাঁড়িপাল্লা বাদ দেওয়ার দাবিও জানিয়েছে এনসিপি। মিজান শাহজাহানের রিপোর্ট। বিকেল 3:30টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে যায় এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। 2.5 ঘন্টার বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের লোগো হচ্ছে দাঁড়িপাল্লা, সেটি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের মার্কা। বা বাংলাদেশ বিমান বাহিনীর লোগোতে ইগল আছে, সেটি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে দেওয়া হয়েছে মার্কা হিসেবে। এছাড়াও জাতীয় প্রতীকের অন্য যে উপাদানগুলো আছে, ধানের শীষ সেটি বিএনপিকে দেওয়া হয়েছে, তারকা জেএসডিকে দেওয়া হয়েছে, জাতীয় ফল কাঁঠাল একটি পার্টিকে দেওয়া হয়েছে। জাতীয় লীগ নামে একটি রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য মনোনীত করায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন এনসিপি নেতারা। যে অফিসার এই তদন্ত প্রক্রিয়ার সাথে জড়িত ছিল এবং তারা ভুল বা মিথ্যা রিপোর্ট কমিশনে দিয়েছে এবং সেটার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের ব্যাপারে অবশ্যই আপনাদের বিধি অনুযায়ী শাস্তিমূলক তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসির উদ্দিন পাটোয়ারি। আজকে বলেছি যে আপনারা যদি কোথাও থেকে প্রেসার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদের সাথে কোনো কিছু বলবো না, আমরা তাদের সাথে রাজপথে মোকাবেলা করব। আমরা কিন্তু আপনি কোনো অদৃশ্য শক্তি পিছনে রেখে আপনি প্রেশারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ,
আপনি এই ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না। বলেন শাপলা না দিয়ে কমিশনের সময়ক্ষেপণের পেছনে ষড়যন্ত্র দেখছে এনসিপি। আজকে নির্বাচন কমিশনকে আমরা এটা জানান দিয়েছি যে আমরা আপনাদের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। ফেয়ার জাস্টিস যদি না হয়, তার নথি যদি হারিয়ে যায়, নথি যদি এখান থেকে কেউ চুরি করে নিয়ে যায়, যদি নথি টাকার বিনিময়ে চলে যায়, এজেন্সির বিনিময়ে চলে যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো নিরাপত্তা না থাকে, সেই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং এই রক্ষা করতে যদি আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যু আমরা হাসি মুখে বরণ করতে প্রস্তুত। জাতীয় নির্বাচনের দিন যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা যেন ভোট দিতে পারে সেই দাবি জানিয়েছে এনসিপি। আমাদের জেনজিরা যারা এই জুলাই আন্দোলনের সময় এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিল, তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে না, এটা একটা প্রহসন হবে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে যেদিন নির্বাচন হবে সেদিন যদি কারো বয়স 18 হয়, সেই জন্য তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে 140 আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে 6টি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ। এদের মধ্যে বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও ঢাকা 8-এ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের নাম ঘোষণা করা হয়। বাকি 160টি আসনেও পর্যায়ক্রমে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে জোটের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, গণতন্ত্র মঞ্চ বৃহত্তর জোটের অন্তর্ভুক্ত হলে সমঝোতার আসন ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে 300 সংসদীয় আসনের মধ্যে 140 জন প্রার্থীর নাম ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। জোটের 6টি দলের শীর্ষ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 8, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6, জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর 4, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ 5 এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলুকে জামালপুর 5 আসনের জন্য মনোনীত করা হয়েছে। নির্বাচনের চাকা এখন গড়াতে শুরু করেছে, আর সেই কারণেই আমরা আজকে এখানে প্রার্থিতা ঘোষণা করছি। এই অ্যাসেম্বলিকে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেইটা দিয়ে আমরা আমাদের দেশের সংবিধান সহ আইন কানুনগুলোকে এরকম করে আবার পলিশ করতে চাই যাতে স্বৈরাচারের প্রত্যাবর্তন সম্ভব না হয়। জোটের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, নতুন নির্বাচনী জোট গঠনে অন্য অনেক দলের সাথে আলাপ আলোচনা চলছে। জোট যদি বিস্তৃত হয় কিংবা আরো বৃহত্তর জোট তৈরি হয়, আমরা সেই আসনগুলিকে আসলে সমঝোতার ভিত্তিতে বৃদ্ধি করব অথবা কমাবো। যুগপৎ আন্দোলনের লক্ষ্যে 2022 সালের 8 আগস্ট জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই 7টি দলের সমন্বয়ে রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। পরে গণ অধিকার পরিষদ এই জোট থেকে বেরিয়ে যায়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের সকল আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিশ্বের কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনার পর দেশের বিমানবন্দরগুলোতে এই সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটির সদস্য এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র এরই মধ্যে দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সাইবার হামলা প্রতিরোধে আগাম সতর্ক বার্তা হিসেবে সব বিমানবন্দরে 10টি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। পিআর সহ নানা দাবি তুলে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা জনগণ সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। সম্প্রতি বিবিসি বাংলাতে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার সাধারণ মানুষের মাঝে বড় পর্দায় প্রদর্শনের জন্য আয়োজিত অনুষ্ঠানে নীরব বলেন, দীর্ঘ 17 বছর পর গণমাধ্যমে দেয়া তারেক রহমানের একান্ত সাক্ষাৎকার সারা দেশের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠন ও শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
টাঙ্গাইলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে 3.5 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের সাত্তার শপিং মল ও তাহের পেট্রোল পাম্পে এই অভিযান চালানো হয়। এ সময় সাত্তার শপিং মলে ভেজাল কসমেটিক্স, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্য তালিকা না রাখার অপরাধে 1 লাখ টাকা ও তাহের পেট্রোল পাম্পকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সার বিতরণের সমন্বিত নীতিমালাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির নওগাঁর ডিলাররা। তবে নতুন নীতিমালায় সার ডিলারদের কমিশন বৃদ্ধি, ভর্তুকি সারে উৎস কর পরিহার এবং নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগে বিএডিসির পুরনো ডিলারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা। সকালে নওগাঁয় সংবাদ সম্মেলনে বিএডিসির সার ডিলার সমিতির নওগাঁ জেলা ইউনিটের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই নীতিমালার বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে ডিলারদের কার্যক্রম আরও সংগঠিত হবে। দেশে কৃষিখাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সাহিত্যে অসামান্য অবদান রাখায় এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাসনাহরকাই। সুইডেনের স্টকহোম থেকে চলতি বছরের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। সুইডিশ একাডেমি জানিয়েছে, আকর্ষণীয় ও দূরদর্শী রচনার জন্য তাকে এবছর সাহিত্যে নোবেল দেয়া হয়েছে। তার লেখনী বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে উপরে তুলে ধরেছে। মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক ক্রাসনাহরকাই। তার সাহিত্য বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা দ্বারা অনুপ্রাণিত। লেখক লাজলো ক্রাসনাহরকাই 1954 সালের রোমানিডার সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন। এপি হাউস সুপার মডেল অব দ্য ইয়ার বিডি 2025 সিজন 5 এর মডেল হান্ট প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সেগুনবাগিচা কচিকাচা মেলা অডিটোরিয়ামে সেমিফাইনালে 36 জন প্রতিযোগীর মধ্যে 18 জনকে ফাইনালের জন্য বাছাই করেন বিচারকরা। আয়োজক আর.এইচ. আরমান এবং ইঞ্জিনিয়ার আজিমুল্লাহ জানান, প্রতিযোগিতাটি 2021 সাল থেকে ঢাকা বিভাগে শুরু হলেও এবার তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। নারী পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের প্রতিভাবান প্রতিযোগীরাও সুযোগ পাচ্ছেন এই মডেল হান্টে। আয়োজনটিতে বিচারক হিসেবে এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সাদেক সিদ্দিকী, চলচ্চিত্র শিল্পী নাহিদা আশরাফ আন্না, শাকিল খান, সমনা সোমা, সিজন 4 চ্যাম্পিয়ন মিরিন সোমা, পরিচালক প্রযোজক গাজী আপেল মাহমুদ উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হংকং চায়নার কাছে 4-3 গোলের ব্যবধানে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল স্বাগতিক বাংলাদেশের। মূলত নড়বড়ে ডিফেন্সের কারণেই গোলগুলো হজম করতে হয় লাল সবুজের দলকে। তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলার 13 মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর ফ্রি কিক গোলে লিড নেয় বাংলাদেশ। হামজা চৌধুরীর বুলেট গতির শট হংকং গোলকিপারকে বিস্মিত করে পোস্টে ঢুকে যায়। প্রথমার্ধেই সমতা আনে হংকং। যোগ করার সময় বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে ম্যাচে 1-1 সমতা ফেরান এভারটন কামার্গো। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও 2টি গোল করে ব্যবধান 3-1 নিয়ে যায় হংকং। 84 মিনিটে শেখ মোরসালিন ব্যবধান 3-2 নামিয়ে আনেন। ইনজুরি টাইমের 8ম মিনিটে সামিত সোমের গোলে 3-3 সমতা আনে বাংলাদেশ, কিন্তু পরের মিনিটে ডিফেন্ডারদের ভুলে 4-3 জয় নিশ্চিত করে অতিথি দল হংকং চায়না। দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলা ছড়িয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সদ্য নির্বাচিত কমিটির কাছে, এমনটাই প্রত্যাশা সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। পরাগমানের রিপোর্ট।
মাত্র 3 দিন আগে শেষ হয়েছে বিসিবির আলোচিত সমালোচিত এবং সরকারি হস্তক্ষেপ ও পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত নির্বাচন। আকাঙ্ক্ষিতভাবেই সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তারপরে আমরা এই পদগুলো আমরা ডিক্লেয়ার করব। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসেবে নির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা জানাতে গিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, খেলাটিকে ছড়িয়ে দিতে হবে দেশব্যাপী। আমাদের ক্রিকেটটা যদি ইমপ্রুভ করতে হয়, আমাদের রুটটারের কাজটা সবচেয়ে বেশি করে। রুট মানে হচ্ছে আমাদের যারা শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট অঙ্কে ডিভিশন, সেখানে কাজ করা আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা তো সেন্ট্রালি কাজ করছি বা ওইখানে মন্ত্রীদের প্লেয়াররা খুব ইম্পর্টেন্ট। এই সংখ্যাটা আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এক সেম টাইম ক্রিকেটটা ছড়িয়ে দিতে পারি, শুধু সেন্ট্রালি মনোযোগ না দিয়ে সারা বাংলাদেশের ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দিতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট হবে। বাশার জানান, সব জেলায় ক্রিকেট খেলা আয়োজন করা গেলে শুধুমাত্র দেশের ক্রিকেটই লাভবান হবে না, উপকৃত হবেন জেলার ক্রিকেটাররাও। লিগগুলি কম হচ্ছে, এখন আমাদের কথা হচ্ছে সেই জন্য যদি আমরা বসে থাকি যে আগে যেটা হয়েছিল সেটাই হবে, তাহলে কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে। আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেট বোর্ডে যে টুর্নামেন্ট সেগুলো করছে, এজ লেভেলগুলি বলে সেগুলো হচ্ছে। ডিস্ট্রিক্ট এশিয়ানের যে খেলাগুলো সেটা যদি ক্রিকেট বোর্ড যদি করতে পারে বা সেটাকে যদি কন্টিনিউ করার জন্য ইনকর্পোরেট করতে পারে, সেটা আসলে আমাদের বেশি দরকার। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ইব্রাহিম খলিল বলেন, কোকো ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রিকেটের স্থপতি। এটি আমাদের জাতীয় ঐক্য, কর্পোরেট সম্প্রীতি, সংস্কৃতি, উৎসব এবং পর্যটন প্রসারে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী 21 থেকে 23 নভেম্বর দেশের শীর্ষ 16টি কর্পোরেট দল নিয়ে কক্সবাজারে হবে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট টুর্নামেন্ট। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার নেতৃত্বে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, অংশ নেবেন রাজনৈতিক দলের নেতারা, দ্রুতই চূড়ান্ত সনদ জমা দেওয়া হবে সরকারের কাছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় মনে করে সিপিডি, রাজনীতির গুণগত পরিবর্তন চান বিশিষ্টজনরা, গণতান্ত্রিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের। গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিচার বিভাগের জন্য মাইলফলক, ট্রাইব্যুনালে জবানবন্দি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ সরকারের, সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন, একীভূত হল সংকটাপন্ন 5টি ইসলামী ব্যাংক। বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি, বিএনপির সাথে বৈঠকে নতুন রাষ্ট্রদূত, বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান আমির খসরুর। এবং শাপলা ছাড়া নির্বাচনে না যাবার হুমকি এনসিপির, আগামী নির্বাচনে গণতন্ত্র মঞ্চের 140 আসনে প্রার্থী ঘোষণা, বগুড়া 2-এ মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6-এ লড়বেন সাকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।